হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আহ সবাইকে আমাকে দেখতে পাচ্ছেন? আচ্ছা, তো আশা করি সবাই আমাকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছেন, সবকিছু ঠিকঠাক মতোই আছে। সো গতদিন আপনাদের সায়েন্সের পর আজকে হচ্ছে আইসিটি ক্লাস। তো আজকে আমরা আইসিটি ক্লাস নিয়ে চলে আসলাম। আমরা খুবই রিল্যাক্স আইসিটি ক্লাস করব। আইসিটির ক্লাসের টপিক গুলো অনেক সহজ হবে, সায়েন্সের মতো এত জটিল এত কঠিন হবে না। ঠিক আছে, আমরা একদম খুব ইজিলি আইসিটি পড়তে পারবো। সো আইসিটি নিয়ে একদমই চিন্তা করার কোনোই কারণ নেই। ঠিক আছে, তো আজকে আমরা দুইটা টপিক পড়বো আইসিটি তে। একটা হচ্ছে ব্যক্তি জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। বেসিক্যালি কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমরা পড়বো। তো সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যান। ঠিক আছে, আমরা ঠিক 5 মিনিট পরে অর্থাৎ 6টা 30 বাজলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিই। ঠিক আছে, আচ্ছা, যারা গতদিনের ক্লাসে ছিলেন না তারা হয়তোবা আমাকে চিনেন না। তো যারা আমাকে চিনেন না তাদের জন্য, আমার নাম হচ্ছে জাকি আহমেদ। আমি 10 মিনিট স্কুলের সিনিয়র আইসিটি অ্যান্ড জেনারেল সায়েন্স ইনস্ট্রাক্টর, যেটা হচ্ছে আমার নাম, রাইট? ওকে, স্লাইডে তো আছে। এই যে, রাইট। সো ওকে, সো আমার যে ছবিটা না, এই ছবিটা হচ্ছে কি এআই জেনারেটেড, বুঝছেন? যায় না, দেখে বোঝা যায় কিনা। আমার একটা ছবি দিয়ে বলছি যে আমাকে এরকম কোট প্যান্ট পরায় দাও। হ্যাঁ, আচ্ছা, তো আমরা শিখবো আইসিটিতে এই জিনিসগুলো, সমস্যা নেই। ওকে, সবাই আমাকে দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন? একটা পোল দেই না, দেখতে পাচ্ছেন কিনা? অল ক্লিয়ার? ওকে, সো সবাই আমাকে ঠিকঠাক মতো শুনতে দেখতে পাচ্ছেন? 2-3 জন বলছেন যে দেখতে পাচ্ছেন না। আপনারা একটু অ্যাপ থেকে বের হয়ে যে আবার জয়েন করতে পারেন, আপনাদের ইন্টারনেট কানেকশনটা চেক করতে পারেন। আশা করি সবকিছু ঠিকঠাক থাকবে। হ্যাঁ, আবার অল গুড মানে এমন না যে আপনি ভালো আছেন কিনা, আপনি ভালো আছেন কিনা সেটাও জানা দরকার আসলে। কিন্তু এখানে অল গুড বলতে আসলে বুঝিয়েছি যে আপনি দেখতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, আমাকে দেখা যায় না। হ্যাঁ, 7% মানুষ বলছেন দেখতে পাচ্ছেন না, নাকি দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন না, এরকম কিছু নাকি? শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন না? আচ্ছা, সো যাই হোক, এটা আমার নাম, এই হচ্ছে ব্যাপার স্যাপার। আজকে আমরা পড়বো হচ্ছে দুইটি টপিক। একটা হচ্ছে কি, একটা হচ্ছে কর্মক্ষেত্রে আইসিটি, তাই তো? আচ্ছা, আরেকটা হচ্ছে ব্যক্তি জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, মানে আমাদের রেগুলার লাইফ আর কি। ওকে, তো চলেন আমরা শুরু করে দেই আমাদের পড়াশোনা। আচ্ছা, সো প্রথমে হচ্ছে আচ্ছা, প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্ভবত আমাদের আগের ক্লাসে হয়ে গেছিল। আজকে আমরা পড়বো হচ্ছে কি পার্ট 3, তাই না? আমাদের প্রথম ক্লাসে হয়ে গিয়েছে। তো আজকে আমরা পড়বো হচ্ছে পার্ট 3, কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ঠিক আছে, আচ্ছা, সো আমরা একদম বই লাইন বাই লাইন পড়বো, কোনো সমস্যা নেই। সবার কাছে টেক্সট বুক আছে এনসিটিভি? আপনারা জাস্ট এনসিটিভি টেক্সট বুকটা নিয়ে আসেন, দেখবেন স্লাইডের সাথে হুবহু মিলে আছে, মিল আছে। ঠিক আছে, আমরা একদম এনসিটিভির
স্লাইডটা কি বলে আমাদের যে বই আছে না, বোর্ডের বই, ওই বইটা নিলেই হবে, ঠিক আছে? কোনো টেনশন নাই, একদম বইয়ের সাথে হুবহু স্লাইড মিলে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো সবাই একদম বইয়ের পাঠটা বের করে ফেলেন। 3 নাম্বার পাঠ, প্রথম অধ্যায়, ঠিক আছে? প্রাত্যহিক জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের প্রথম পাঠ, যেখানে আসলে আমাদের রেগুলার লাইফে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে আলোচনা করা হয়। তো এটার একদম প্রথম অধ্যায়ের 3 নাম্বার পাঠ আজকে আমরা পড়বো, ঠিক আছে? কাজ করছে একবার, আমরা একদম প্রথম অধ্যায়ের 3 নাম্বার, এখানে টাইম দেখা যায় না, আমরা একদম 3 নাম্বার অধ্যায়ের প্রথম পাঠটা পড়বো, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছেন? আচ্ছা, যারা পরবর্তীতে ক্লাসে জয়েন করেছেন তাদেরকে আসসালামু আলাইকুম। যেহেতু কমেন্ট সেকশন অফ, আমি আসলে আপনাদের কারো কমেন্ট তো পড়তে পারছি না। সো আমার নাম হচ্ছে জাকি আহমেদ, আজকে আমি আপনাদেরকে আইসিটি পড়াবো, এন্ড আমি হচ্ছে টেনমির স্কুলের সিনিয়র আইসিটি এন্ড সায়েন্স ইনস্ট্রাক্টর, ঠিক আছে? আমি 2টা সাবজেক্টই পড়াই, আইসিটি এন্ড সায়েন্স, এন্ড আপনাদেরকেও মোটামুটি পড়াবো সারা বছর। সো আজকে আমরা আইসিটি পড়াচ্ছি, আগামীকাল, গতকালকে আমাদের সায়েন্সের ক্লাস ছিল না। আচ্ছা, সো আজকে আমরা পড়বো প্রথম অধ্যায়ের 3 নাম্বার পাঠ, যে পাঠটার নাম হচ্ছে কর্মক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ঠিক আছে? আচ্ছা, সো এটা হুবহু আমাদের বোর্ড বইয়ের সাথে মিলে যাবে, তাই চিন্তা করার কোনো কারণ নেই। আপনারা জাস্ট আপনাদের সবার কাছে আশা করি বোর্ড বই আছে, বোর্ড বইটা বের করে ফেলেন, তাহলেই হবে, ঠিক আছে? আমরা আমাদের পড়াশোনা শুরু করে দিচ্ছি তাহলে, যেহেতু সবাই মোটামুটি চলে এসেছে। তোমরা সবাই জানো শিক্ষার্থীরা স্কুল শেষ করে কলেজে যায়, কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে যায়। আমাদের দেশে অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। উচ্চ মাধ্যমিক পড়া শেষ করে শিক্ষার্থীদের পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আলাদা করে ভর্তি পরীক্ষা দিতে হয়। আচ্ছা, তো এখানে আসলে আমাদের আমরা জানি এমন একটা জিনিস আসলে বলা হয়েছে, তাই না? আসলে আমরা সবাই জানি যে আমরা স্কুল শেষ করার পরে আমরা কলেজে উঠবো, উঠবো তো। আচ্ছা, কলেজ শেষ করার পরে কোথায় উঠবো? কলেজ শেষ করার পরে বিশ্ববিদ্যালয়ে যাব, রাইট? ইউনিভার্সিটিতে যাব। তো আমাদের দেশে কি আছে? আমাদের দেশে আসলে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে, পাবলিক এবং প্রাইভেট বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় আছে। এবং এই বিশ্ববিদ্যালয়গুলোতে যদি আপনি ভর্তি হতে চান, তাহলে আপনাকে কি করতে হয়? একটা ভর্তি পরীক্ষা দিতে হয়, তাই তো? আমরা সবাই জানি যে আমাদেরকে আসলে একটা ভর্তি পরীক্ষা দিতে হয়। তো এই ভর্তি পরীক্ষা যে দিতে হয় এই পর্যন্তই বলা হচ্ছে। এটার মধ্যে আসলে খুব বুঝার কিছু নেই, আমাদের কমন যে ইনফরমেশন গুলা সেগুলোই, তাই তো? কারো কোনো আপত্তি আছে এই ইনফরমেশন নিয়ে? আচ্ছা, তারপরে বলছে এক সময় এই ভর্তি পরীক্ষার কাজটি ছিল খুবই কঠিন। শিক্ষার্থীদের অনেক দূর থেকে দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশ্ববিদ্যালয়ে বাসে, ট্রেনে, জাহাজে যেতে হতো, লাইনে দাঁড়িয়ে ভর্তি ফর্ম আনতে হতো। তাহলে ভর্তি পরীক্ষার জন্য আসলে ভর্তির একটা ফর্ম নেওয়াটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, তাই না? ভর্তি পরীক্ষার আগে কি করতে হয়? ভর্তি পরীক্ষার আগে একটা ফর্ম তুলতে হয়, মানে একটা আবেদনপত্র তুলতে হয়। এই আবেদনপত্রে আসলে কি থাকে? এই ফর্মগুলোতে আসলে আপনার যে ইনিশিয়াল ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলো আছে থাকে, যেমন আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, আপনার জেলা কোথায়, আপনি কত সালে জন্মগ্রহণ করেছেন, আপনি এইচএসসি তে অর্থাৎ ইন্টারমিডিয়েট লাইফে রেজাল্ট কেমন করেছেন, এই যে ইনিশিয়াল যে ইনফরমেশন গুলা থাকে সেই ইনফরমেশন গুলা নিতে হয়, তাই তো? আচ্ছা, ভালো কথা। ফর্ম আনতে হতো, সেই ফর্ম পূরণ করে আবার তাদের সেই বিশ্ববিদ্যালয়ে যেতে হতো, ক্যাশ টাকা এবং ফর্ম জমা দিয়ে পরীক্ষায় প্রবেশপত্র নিতে হতো। অতঃপর সেই প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে হতো। পরীক্ষা খাতা দেখা শেষ হলে ফলাফল প্রকাশিত হতো খবরের কাগজে। সেই ফলাফল দেখার সুযোগ দেখে যারা সুযোগ পেত তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতো। তো আসলে এখানে কি করা হচ্ছে? এখানে আসলে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যে প্রক্রিয়াটি ছিল পূর্বে, আইসিটি আসার পূর্বে, সেই প্রক্রিয়াটিকে আসলে ব্যাখ্যা করা হচ্ছে। তো আমরা যদি টোটাল বইয়ের এই প্রক্রিয়াটাকে আমাদের মতো করে ব্যাখ্যা করি, ব্যাপারটা হচ্ছে আপনি স্কুলে থাকেন, আপনি ছোটবেলায় কোথায় পড়েন? আপনি ছোটবেলায় পড়েন হচ্ছে স্কুলে, হ্যাঁ? আপনি ছোটবেলায় পড়েন হচ্ছে স্কুলে, আর একটু পরে হলে আপনি চলে যান কলেজে। কলেজের পর, কলেজ পাশ করার পর আপনার যাওয়ার দরকার থাকে বিশ্ববিদ্যালয়ে। আপনি যেতে চান কোথায়?
আপনি যেতে চান বিশ্ববিদ্যালয়ে, এবং আজকে আমাদের যে আলোচনার বিষয়বস্তু সেটি হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়াটা নিয়ে। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া নিয়ে, তাই তো? এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া নিয়ে কিন্তু আসলে আমরা এতক্ষণ ধরে আলাপ আলোচনা করলাম, তাই না? এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা নিয়ে। তো আমাদের এখানে এই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে আমরা ঠিক একইভাবে কয়েকটি ধাপে ভাগ করতে পারি। তো আমরা একটু আগে দেখলাম যে আমাদের এখানে বলা হচ্ছে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফর্ম সংগ্রহ করতে হয়। ফর্ম সংগ্রহ করতে হয়। এখন ধরেন আপনি থাকেন কোথায়? আপনি থাকেন হচ্ছে ঢাকাতে। আপনি কোথায় থাকেন? আপনি থাকেন হচ্ছে ঢাকাতে, এবং আপনি ধরেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফর্ম তুলতে চান। তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে প্রথমে ঢাকা থেকে কিন্তু আসলে রাজশাহীতে যেতে হবে, তাই না? আপনাকে প্রথমে কি করতে হবে? আপনাকে প্রথমে আগে ঢাকা থেকে রাজশাহীতে যেতে হবে, যে এই ফর্মটা সংগ্রহ করতে হবে, এবং এই ফর্মটা সংগ্রহ করার জন্য আপনাকে কি করতে হবে? ঢাকা থেকে রাজশাহীতে যেতে হবে, তাই তো? যাওয়ার পর কি করবেন? আপনি ফর্মটা পূরণ করে টাকা টাকা জমা দিয়ে বিশ্ববিদ্যালয়কে দিবেন। বিশ্ববিদ্যালয়ে দেখা যাবে যে সাথে সাথে আপনাকে প্রবেশপত্র দিয়ে দিতে পারে। আমরা সবাই প্রবেশপত্রের সাথে পরিচিত। আমরা সবাই কম বেশি প্রবেশপত্র এই শব্দটার সাথে পরিচিত। কারণ হচ্ছে আমাদের স্কুলেও যখন পরীক্ষা হয় তখনও কিন্তু আসলে আমাদের এই কি করতে হয়? প্রবেশপত্রটাকে নিতে হয়, তাই না? আমাদের স্কুলে পরীক্ষা হলো কি, আমাদের প্রবেশপত্রটাকে কিন্তু ঠিকই নিতে হয়, তাই না? প্রবেশপত্রটা স্কুলের পরীক্ষাতেও কিন্তু আসলে আমাদেরকে নিতে হয়। তো এই প্রবেশপত্রটার সাথে আসলে আমরা সবাই কম বেশি পরিচিত, তাই তো? আচ্ছা, তো এই প্রবেশপত্রটা আসলে আমাদেরকে নিতে হয়। তো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একই রকম, আপনাকে প্রবেশপত্র নিতেই হবে, তাই না? প্রবেশপত্র না নিলে তো আসলে আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবেন না, তাই না? তো আপনাকে প্রবেশপত্র নেওয়া লাগতো, এবং এই প্রবেশপত্র নেওয়ার পরে যেটা করতে হইতো সেটা হচ্ছে, ধরেন আপনি ছিলেন কোথায়? আপনি ছিলেন হচ্ছে প্রথমে ঢাকাতে, তাই তো? এখন আপনি প্রথমে ঢাকা থেকে গেলেন কোথায়? রাজশাহীতে। রাজশাহীতে যে আপনি ফর্ম টর্ম ফিল আপ করে কি করলেন? ফর্ম টর্ম ফিল আপ করার পরে আপনি হচ্ছে গিয়ে টাকা টাকা জমা দিলেন। তারপর দেখা গেল বিশ্ববিদ্যালয়ে আবার কিছুদিন সময় নিল, আপনি আবার ঢাকায় চলে আসলেন। আপনি আবার কোথায় চলে আসলেন? আপনি আবার ঢাকায় চলে আসলেন। আসার পর বিশ্ববিদ্যালয়ে কিছুদিন পর দেখা গেল যে আপনাকে প্রবেশপত্র দিল, অথবা সাথে সাথেই দিল ধরেন। কিছুদিন পর অথবা সাথে সাথে দেখা যাচ্ছে আপনাকে প্রবেশপত্র দিল, আপনাকে আবার দেখা যাচ্ছে রাজশাহী যেতে হচ্ছে, রাজশাহী থেকে প্রবেশপত্র সংগ্রহ করে আপনাকে আবার ঢাকায় আসা লাগতেছে, ঠিক আছে? এবং তারপর যখন আবার ভর্তি পরীক্ষা হবে তখন আপনাকে আবার ভর্তি পরীক্ষা দিতে কোথায় যাওয়া লাগবে? আবার আপনাকে ভর্তি পরীক্ষা দিতে কিন্তু আবার আপনাকে দেখা যাচ্ছে রাজশাহী যাওয়া লাগছে, ঠিক আছে? আবার রাজশাহী যাওয়ার পর কি হচ্ছে? আবার রাজশাহী যাওয়ার পর আপনি ভর্তি পরীক্ষা দিয়ে আপনি আবার চলে আসতেছেন ঢাকাতে। তারপর দেখা যাচ্ছে যে আপনাকে পত্রিকাতে, তাই না? পত্রিকাতে আপনি দেখতে পাচ্ছেন যে রেজাল্ট দিয়ে দিল যে এই শিক্ষার্থী ভর্তির জন্য উত্তীর্ণ হয়েছে। তখন আপনি পত্রিকা দেখার পর দেখলেন যে আপনি উত্তীর্ণ হয়েছেন, তখন আপনি আবার গেলেন দেখা যাচ্ছে রাজশাহীতে ভর্তি হতে। তা আপনাকে কি করা লাগছে? ঢাকা থেকে রাজশাহী বারবার যাওয়া আসা করা লাগছে, তাই না? বারবার যাওয়া আসা করা লাগছে জিনিসগুলাকে কি করার জন্য? কাজটা ঠিকঠাক মতো করার জন্য আপনাকে কয়েকবার কিন্তু আসলে ঢাকা রাজশাহী ঢাকা করা লাগলো, এবং তারপর যে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারলেন। এটা কি? এটা হচ্ছে আইসিটি হওয়ার পূর্বে, বা আইসিটি আসলে এই ভর্তি পরীক্ষাতে ইন্ট্রোডিউস হওয়ার পূর্বের কাহিনী, ঠিক আছে? আচ্ছা, আমি যা বললাম এই ঘটনাটা আমরা কি সবাই বুঝতে পেরেছি? এখানে আমাদের কোনো কনফিউশন আছে? সবাই একটু মতামত দিবেন আপনাদের, যে আপনারা সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা।
আচ্ছা, সো আশা করি এখন আবার আমরা প্রপারলি দাঁড়াও আমরা প্রপারলি সবকিছু দেখতে পাচ্ছি। তো আমরা হচ্ছে আচ্ছা, সো আমরা মতামত চাচ্ছি যে আসলে আপনারা এতক্ষণ আমি যেটুকু বললাম এটা বুঝতে পেরেছেন কিনা, এখানে আপনাদের কোনো কনফিউশন আছে কিনা। এটা আসলে বুঝার থেকে মনে রাখার জিনিস বেশি, যে আসলে এই জিনিসগুলো এইভাবে হয় আমাদের, তাই না? যে আমরা এই স্টেপের পরে এই স্টেপটা ফলো করে আসলে কোন একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকি সাধারণত। আলহামদুলিল্লাহ, সবাই মোটামুটি বুঝতে পেরেছেন, যাক খুবই ভালো। ঠিক আছে। ও সবাই না, আবার কয়েকজন নাও ভোট দিচ্ছেন। আচ্ছা, অনেকে পরবর্তীতে ক্লাসে এসেছেন, সম্ভবত তারা না ভোট দিচ্ছেন। আচ্ছা, আমি আবার বলছি, অনেকে হয়তো পরে জয়েন করেছেন একটু লেট করে। আমরা চেষ্টা করব সবাই ভাই আপুরা আমরা এক্সাক্ট টাইমে ক্লাসটা শুরু করি। আপনারা একদম এক্সাক্ট টাইমে চলে আসবেন, তাহলে যেটা হবে শুরুর যে সময়টা আছে এটা আসলে আমাদের নষ্ট হবে না, ঠিক আছে? কোনো কারণে হয়তো আসতে লেট হয়ে গেছে আজকে, সমস্যা নেই কোনো রকম। তো আমরা আবার শুরু থেকে বলি, সেটা হচ্ছে আজকে আমরা পার্ট 3 পড়ছি। এর আগে আমাদের পার্ট 1 আর 2 পড়া হয়ে গেছে আগের ক্লাসটাতে। এখানে আমরা পড়ছি যে কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি, ঠিক আছে? যে আমাদের কাজের ক্ষেত্র, কর্মক্ষেত্র মানে কি? কাজের ক্ষেত্র, কাজের জায়গা। কর্ম মানে আসলে কি? কাজ। হ্যাঁ, আর কর্মক্ষেত্র মানে কি? একটা আমরা বলতে পারি যে কর্মক্ষেত্র বলতে আসলে বোঝা যাচ্ছে যে কাজের জায়গা। হ্যাঁ, আমাদের একটা কাজের জায়গা, ঠিক আছে? আচ্ছা, সে হইতে পারে ধরেন আপনারা কেউ ডাক্তার হইতে চান, কেউ ইঞ্জিনিয়ার হইতে চান, হ্যাঁ, বা জীবনের বিভিন্ন পর্যায়ে আমরা আসলে বিভিন্ন কিছু হতে চাই। আমি যখন ছোট ছিলাম আমার কাছে মনে হতো যে আমি ধরেন আপনার কি বলে এটাকে ঝালমুড়ি বিক্রেতা হব, হ্যাঁ, একদম ছোটবেলায়। তারপর কয়েকদিন পর মনে হলো যে না, তাহলে বাসের হেল্পার হই, হ্যাঁ, অনেক টাকা পয়সা থাকে হাতে। এরকম এক একটা সময়, এখন এইচএসসি লাইফে যখন ছিলাম তখন মনে হলো যে আচ্ছা পাইলট হই। এক একটা সময় মানুষের এক একটা জিনিস হইতে মনে চাই হয়তোবা, বাট দিন শেষে সবাই একটা আসলে কর্মক্ষেত্রে প্রবেশ করে। আমি জীবনে কখনোই চিন্তা করিনি যে আমি আসলে আমার জীবনে কখনো শিক্ষক হব, ঠিক আছে? আমি আমার জীবনে ঝালমুড়ি বিক্রেতা বলেন, বাসের কন্ট্রাক্টর বলেন, ফুচকা চটপটি বিক্রেতা বলেন, তারপরে হচ্ছে আপনার পুলিশ আর্মি বলেন, তারপরে হচ্ছে পাইলট বলেন, মানে বিভিন্ন কিছুর আসলে পরিকল্পনা করেছিলাম বা ভেবেছিলাম জীবনের বিভিন্ন পর্যায়ে। যখন একদম ছোট ছিলাম তখন একরকম ভাবতাম, হ্যাঁ, তারপর একটু বড় হলে আর এক রকম, একটা একটা পর্যায়ে এক রকম ভেবেছিলাম। কিন্তু মজার ব্যাপার হলো আমি আমার এই জীবনে কখনোই ভাবিনি যে আসলে আমি একজন ফুল টাইম টিচার হব। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি হয়ে গেছি কি, আমি হয়ে গেছি একজন ফুল টাইম টিচার। হ্যাঁ, সেটা জীবন খুবই অদ্ভুত। আপনি আসলে যেটা পরিকল্পনা করবেন সবসময় দেখা যাবে সেটা আপনার জীবনে হবে না। আবার দেখা যাবে যে আল্লাহ তাআলা আপনার জন্য যে পরিকল্পনাটা করে রেখেছেন সেটা হয়তো অনেক সুন্দর আপনার যে পরিকল্পনা ছিল সেটার থেকে, ঠিক আছে? আচ্ছা, তো যাই হোক, তো কাজের ক্ষেত্র বা কর্মক্ষেত্র মানে কাজের জায়গা আর কি। তো সেক্ষেত্রে আসলে তথ্য যোগাযোগ প্রযুক্তি কিভাবে আসলে প্রভাবিত করে আমাদের জীবনকে, ঠিক আছে? প্রভাবিত করে বলতে কিভাবে আসলে পরিবর্তন করে, হ্যাঁ, মানে তথ্য যোগাযোগ প্রযুক্তি আসার আগে কোনো একটা কাজ আমরা একভাবে করতাম, তথ্য যোগাযোগ প্রযুক্তি আসার পর সেই একই কাজটা আমরা দেখা যাচ্ছে একটু অন্যভাবে করছি। তো এই কাজ, এই জিনিসটাকে বোঝানোর জন্য এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে। তো আমরা সেই উদাহরণটাই পড়ছিলাম যে তথ্য যোগাযোগ প্রযুক্তি আসার আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিভাবে হতো, বা একটা শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়াটা আসলে কেমন ছিল তথ্য যোগাযোগ প্রযুক্তি আসার পূর্বে বা আগে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে প্রক্রিয়াটা একজন শিক্ষার্থীর সেটা কেমন ছিল সেটাই আমরা পড়ছিলাম। তো আমরা আবার একটু যদি দেখি যে তোমরা সবাই জানো শিক্ষার্থীরা স্কুল শেষ করে কলেজে যায়, এটা আমরা সবাই জানি। জানি আমরা কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে পড়ে, অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে পড়ে। আমাদের দেশে অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, অর্থাৎ সরকারি বিশ্ববিদ্যালয় আছে। পাবলিক বিশ্ববিদ্যালয় বলতে বোঝাচ্ছে সরকারি খরচে যে বিশ্ববিদ্যালয়গুলো চলে। এখন প্রশ্ন হলো এই সরকারি খরচে যে বিশ্ববিদ্যালয়গুলো চলে এগুলোকে কেন পাবলিক বিশ্ববিদ্যালয় বলে? পাবলিক শব্দটার অর্থ হচ্ছে জনগণ। পাবলিক হচ্ছে একটা ইংরেজি শব্দ, এই শব্দটার অর্থ হচ্ছে জনগণ, ঠিক আছে? তাহলে এখানে আসলে পাবলিক বিশ্ববিদ্যালয় বলতে বোঝায় সাধারণত জনগণের অর্থে। হ্যাঁ, পাবলিক শব্দের অর্থ সরাসরি যদি বাংলা করি তাহলে আমরা বলতে পারি জনগণ।
তাহলে এখানে আসলে বোঝায় যে জনগণের অর্থে যে বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় সেটাকে আসলে বলা হয় পাবলিক বিশ্ববিদ্যালয়। এখন যেমন ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়, এখন প্রশ্ন হলো তাহলে কি মানুষজন চাঁদা তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় চালায়? উত্তর হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় চালায় কি আসলে সরকার, তাই না? বাংলাদেশের যে সরকার আছে তারা চালায়, কিন্তু এই সরকারকে আবার ট্যাক্স দেয় কারা? এই সরকারকে আবার ট্যাক্স বা আয়কর দেয় কারা? শুধু আয়কর না, বিভিন্ন রকমের কর হতে পারে। কর দেয় হচ্ছে দেশের জনগণ। যেহেতু দেশের জনগণ সরকারকে ট্যাক্স দেয়, সরকার সেই ট্যাক্সের টাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় চালায় বা সমস্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো চালায়। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো চালায়, এই কারণে আসলে পাবলিক বিশ্ববিদ্যালয়, এই সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে বলা হয় পাবলিক বিশ্ববিদ্যালয়। এই কারণে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে কি বলা হয়? এই কারণে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে বলা হয় পাবলিক বিশ্ববিদ্যালয়। বুঝাতে পেরেছি আমি? আমরা কি বুঝতে পেরেছি যে কেন আসলে পাবলিক বিশ্ববিদ্যালয় বলা হচ্ছে? তার কারণ হচ্ছে যেহেতু সরকার এই বিশ্ববিদ্যালয়কে অর্থায়ন করে এবং সরকারকে সে অর্থটা দেয় জনগণ, এই জন্য আসলে এই বিশ্ববিদ্যালয়গুলোকে পাবলিক বিশ্ববিদ্যালয় বলা হচ্ছে। তো যে ভালো কথা, পাবলিক বিশ্ববিদ্যালয় বলা হচ্ছে। তো হ্যাঁ, আচ্ছা। এখন তো উচ্চ মাধ্যমিক পড়া শেষ মানে ইন্টারমিডিয়েট, বুঝছেন তো? এইচএসসি, উচ্চ মাধ্যমিক হচ্ছে বেসিক্যালি এইচএসসি। তো এইচএসসি পড়া শেষ করে শিক্ষার্থীরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আলাদা করে ভর্তি পরীক্ষা দিতে হয়। হ্যাঁ, তো পাবলিক বিশ্ববিদ্যালয়ে যেহেতু অনেকেই ভর্তি হইতে চায় এবং যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয় অবশ্যই যে কোনো একটা স্কুলে কি সিট লিমিটেড না, সিট কিন্তু ফিক্সড। তো এই কারণে কি হয়, একটা ভর্তি পরীক্ষা নেওয়া হয়, হ্যাঁ, যাতে আসলে কাকে ভর্তির সুযোগ দেওয়া হবে আর কাকে ভর্তির সুযোগ দেওয়া হবে না সেই জিনিসটাকে নির্ধারণ করা যায়। এই পর্যন্ত বলেছে। একসময় ভর্তি পরীক্ষার কাজটি ছিল খুবই কঠিন। শিক্ষার্থীরা অনেক দূর থেকে দেশের ছড়িয়ে ছিটিয়ে থাকা পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাসে, ট্রেনে, জাহাজে যেত এবং লাইনে দাঁড়িয়ে ভর্তির ফর্ম আনতো। তো এখন দেখেন বিশ্ববিদ্যালয় কিন্তু এমন না যে শুধু ঢাকাতেই আছে, এমন না যে শুধু ঢাকাতেই আছে, ঢাকাতে আছে, যশোরে আছে, হ্যাঁ, তারপরে ধরেন রাজশাহীতে আছে, ময়মনসিংহে আছে, হ্যাঁ, কুমিল্লাতে আছে, টাঙ্গাইলে বোধহয় যে নাই। যাই হোক, তো বাংলাদেশে প্রায় 50টা প্লাস বিশ্ববিদ্যালয় আছে এবং দেখা গেছে 50টা প্লাস বিশ্ববিদ্যালয় দেখা যাচ্ছে 40টা জেলাতে, 40টা প্লাস জেলাতে। ঢাকাতে হয়তো বা 2-3টা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় 2-3টাও না, ঢাকা বিশ্ববিদ্যালয় আছে, জাহাঙ্গীরনগর আছে, জগন্নাথ আছে। ঢাকাতে মাত্র 3টা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, কিন্তু সব জেলাতেই কিন্তু আলাদা করে আলাদা করে বিশ্ববিদ্যালয় আছে বিভাগীয় শহর, যেমন খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, তারপরে হচ্ছে আপনার বিভিন্ন জেলা শহরে যশোর বিজ্ঞান প্রযুক্তি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, তারপরে হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়, তাই না? এরকম অনেক বিশ্ববিদ্যালয় আছে। তারপরে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি আছে, যেমন কুয়েট, রুয়েট, তাই না? শুধু ঢাকাতে একটা বুয়েটই আছে, বুয়েট, আর হচ্ছে কি টেক্সটাইল আছে, তাই না? বুটেক্স। তো এরকম আর কি। তো বাংলাদেশে দেখা যাচ্ছে যে ছড়িয়ে ছিটিয়ে আছে বিশ্ববিদ্যালয়গুলো। তো এখন আমি ধরেন ঢাকাতে থাকি বা আমি ধরেন রাজশাহী থাকি, এখন আমি তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চাইতে পারি, আমি ময়মনসিংহতে যেতে চাইতে পারি, তাহলে আসলে আমাকে সারা বাংলাদেশে ভিজিট করা লাগছে। ঠিক আছে? তো এই জন্য যেটা হইতো, সেই ফর্ম পূরণ করে তাদের সেই বিশ্ববিদ্যালয়ে যেতে হইতো। তো তাহলে এই যে ভর্তি পরীক্ষা দেওয়ার আগে কি করতে হবে? যে কোনো জায়গাতে আপনি যদি একটা ভর্তি পরীক্ষা দিতে চান, আপনি একটা স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, বা আপনি হচ্ছে গিয়ে কি বলবো বিশ্ববিদ্যালয় বলেন, ফর্ম তুলতে হয় না? ফর্ম কিন্তু তুলতে হয়। তো এখানে বলছে সেটাই যে সেই ফর্ম পূরণ করতে আমাদের সেই বিশ্ববিদ্যালয়ে যেতে হতো, ক্যাশ টাকা এবং ফর্ম জমা দিয়ে পরীক্ষার জন্য প্রবেশপত্র নিতে হতো, তারপর সেই প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে যেতে হতো। পরীক্ষার খাতা দেখা শেষ হলে ফলাফল প্রকাশিত হতো খবরের কাগজে, কারণ আইসিটি তখন ছিল না। তো ওয়েবসাইট এর কথা ভুলে যান, খবরের কাগজে আসতো এবং সেই ফলাফল দেখার সুযোগ পেত এবং তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে হতো। এবং খবরের কাগজে যেটা হতো, মানুষজন দেখার সুযোগ পেত যে আসলে আমি ভর্তি পরীক্ষায় কি উত্তীর্ণ হয়েছে কিনা, এবং সেখান থেকে মানুষ কি হতো, মানুষ বুঝতে পারতো যে আচ্ছা আমি রাজশাহীতে হয়তো চান্স পেয়েছি, খবরের কাগজে এসেছে এবং আমি তাহলে রাজশাহীতে ভর্তি হই। তো প্রক্রিয়াটা অনেক জটিল, আমি খুব সহজ করে বলেছি যে মানুষজন স্কুল এরপর কলেজে যায়। সেটা তো যদি আপনি হন, ধরেন এটা হলেন আপনি, আপনি প্রথমে ছোট ছিলেন, কুটি আপনি ছিলেন ধরেন। আচ্ছা, ধরেন আপনাদের কোন একজন টিচারের নাম জানতে পারলে ভালো হইতো, আর যেহেতু কমেন্ট অফ, সো সাপোজ কোন একজন টিচার আপনাদের,
বা আপনি ধরেন ছোট ছিলেন যখন বা কুটি ছিলেন তখন আপনি স্কুলে পড়তেন, যখন আপনি একটু বড় হয়েছেন তখন আপনি কলেজে উঠছেন, তাই না? যখন আপনি আর একটু বড় তখন আসলে আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে যাবেন কলেজ পাশ করার পরে। তো সাপোজ আপনি যদি ঢাকাতে থাকেন এবং যদি আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চান, তাহলে আপনাকে প্রথমে যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে, ধরেন আপনি থাকেন কোথায়, আপনি থাকেন হচ্ছে ঢাকাতে, তাই তো? তাহলে আপনাকে যে কাজটা করা লাগবে, আপনাকে ঢাকা থেকে আগে রাজশাহী যাওয়া লাগবে। যে কি করা লাগবে, এই ফর্মটা আপনাকে তোলা লাগবে, তাই তো? এই ফর্মটা আপনাকে তোলা লাগবে। তোলার পর আপনাকে কি করতে হবে, টাকা টাকা জমা দিয়ে প্রবেশপত্র নিতে হবে। তারপর আপনাকে কি করতে হবে, আপনাকে আবার ঢাকায় ব্যাক করতে হবে। ঠিক আছে, ব্যাক করলেন। ব্যাক করার পর কিছুদিন ওয়েট করার পর যখন পরীক্ষা, তখন আপনাকে আবার কি করতে হবে, আবার আপনাকে রাজশাহী যেতে হবে, যে আবার পরীক্ষা দিতে হবে। তারপর আবার আপনাকে ঢাকায় ব্যাক করতে হবে, তারপর আবার ওয়েট করতে হবে, আবার পরীক্ষার রেজাল্ট দিবে পত্রিকাতে, তখন আবার আপনাকে রাজশাহী যেয়ে ভর্তি হতে হবে। তো আসলে আপনাকে 3-4 বার মিনিমাম কি করা লাগছে, ঢাকা থেকে রাজশাহী যাওয়া লাগছে। এখন একটা জেলা হইলে বা একটা জায়গা হইলে তো সমস্যা ছিল না। ধরেন আপনি চান যে রাজশাহীতেও পরীক্ষা দিতে, আপনি চান ধরেন রাজশাহীতে পরীক্ষা দিতে, আপনি চান ধরেন কুমিল্লাতে দিতে, আপনি চান ধরেন যশোরে দিতে, আপনি চান ধরেন খুলনাতে দিতে। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে মোটামুটি আরো আপনি যদি আরো যান চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, এরকম করে ধরেন আপনি 15টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে চান, তাহলে আপনাকে এরকম করে কি করতে হবে, আপনাকে এরকম করে একই ভাবে 15টা জায়গায় যেতে হবে, আসতে হবে, যেতে হবে, আসতে হবে। কারণ আপনি বলেন, আপনি কি ভর্তি পরীক্ষার সময় কি শুধু যা আশা করবেন এরকম করে যশোর যাচ্ছেন, কুমিল্লা যাচ্ছেন, রাজশাহী যাচ্ছেন, খুলনা, যশোর, কুমিল্লা, রাজশাহী, এরকম করে শুধু ঘুরেই বেড়াবেন, নাকি আপনি পড়াশোনা করবেন? এটা তো আসলে অনেক বেশি ইনকনভিনিয়েন্ট, তাই না? মানুষজন চাইলেও আসলে কি, আপনি চাইলেও আসলে সবগুলো জায়গায় পরীক্ষা দিতে পারবেন না। আপনি চাচ্ছেন, বাট আপনি আসলে কি দিন শেষে দিতে পারবেন? দিন শেষে আপনি দিতে পারবেন না, কারণ হচ্ছে এতগুলো জায়গায় তো আসলে এইভাবে 2-3 বার করে যাওয়াটা সম্ভব না, তাই না? আচ্ছা, সেটা ছিল তথ্য প্রযুক্তি যাওয়ার আগে। কিন্তু 2009 সালে একটা যুগান্তকারী ঘটনা ঘটে। 2009 সালে কি হয়, একটা যুগান্তকারী ঘটনা ঘটে। এই সালটা অনেক ইম্পর্টেন্ট, এটা আপনাদের পরীক্ষায় এমসিকিউতে আসবে, আপনারা মার্ক করে রাখেন বইয়ে, ঠিক আছে? 2009 সালে একটা যুগান্তকারী ঘটনা ঘটে। সেটা হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমাদের দেশেরই একটি বিশ্ববিদ্যালয়, তারা একটা কাজ করে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঠিক করলো তারা পুরো প্রক্রিয়াটাকে তথ্য প্রযুক্তি দিয়ে শেষ করবে এবং ভর্তি প্রক্রিয়ায় কোথাও কোনো কাগজ ব্যবহার হবে না। ভর্তির রেজিস্ট্রেশনের জন্য কোনো প্রার্থীকে তার ঘর থেকে বের হতে হবে না। 2009 সাল থেকে দেশের প্রায় সব স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় এইভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয়। ঠিক আছে, আচ্ছা। এখন সবাই নিজের ঘরে বসে শুধু স্মার্টফোন ব্যবহার করে এই প্রক্রিয়াটি শেষ করে ফেলতে পারে। তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের কারণে বিশাল একটি কর্মযোগ্য হয়ে গেল পানির মতো সহজ। আগে আপনি চিন্তা করেন, 2009 সালের আগে যখন একটা ভর্তি পরীক্ষার ব্যাপার থাকতো বিশ্ববিদ্যালয়ে, তখন আপনাকে কি পরিমাণ কষ্ট করতে হইতো। কিন্তু 2009 সালে এই যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা একটা সিদ্ধান্ত নিলেন। তারা বললেন যে না, 2009 সালে তারা বললেন যে না, এখন থেকে আমরা সবকিছু কি করব, আমরা এখন থেকে সবকিছু অনলাইনে করে ফেলবো। এর আগে কিন্তু আসলে অনলাইনে আবেদন করা যেত না। ঠিক আছে, এর আগে কি অনলাইনে আবেদন করা যেত? এর আগে কিন্তু আসলে অনলাইনে চাইলেও কেউ আবেদন করতে পারতো না। ওনারা বললো যে না, সব হয়েছে, থাক, আমরা এখন সবকিছু অনলাইনে করব, আমরা এখন ফর্ম অনলাইনে ছাড়বো, আমরা এখন টাকা জমা দেওয়া অনলাইনে করে ফেলবো, আমরা এখন কি প্রবেশপত্র ডাউনলোড কি করব, অনলাইনে করে ফেলবো। এই তিনটা জিনিসই আমরা কি করব, অনলাইনে করে ফেলবো। আমরা এখন রেজাল্ট পাবলিশ কোথায় করব, অনলাইনে করব। তাহলে সবকিছু যখন অনলাইনে করা হলো, তখন কিন্তু আসলে শিক্ষার্থীদেরকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ছুটে ছুটে যাওয়া দরকার হলো না। ঠিক আছে, আচ্ছা, সেটাই বলেছিলাম শুরু থেকে। এখন আপনারা বলেন যে এর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, আপনারা সবাই ঠিকঠাক মতো বুঝতে পেরেছেন কিনা। ঠিক আছে।
ওকে, মোটামুটি 90% মানুষ বলছেন তারা বুঝতে পেরেছেন, আবার কি 10% বলছেন বুঝতে পারেননি। আসলে আমার কি বুঝেন না এটা জানতে পারলে আমার জন্য সুবিধা হতো। ঠিক আছে, আচ্ছা যাই হোক, চলেন আমরা এরপরে বলছে যে কাগজ ব্যবহার না করে অফিসে কাজকর্ম করার এই বিষয়টি আমাদের দেশে মাত্র শুরু হলেও ধারণাটা কিন্তু নতুন নয়। তাহলে আমরা আসলে বলছি যে কাগজ ব্যবহার না করে কিন্তু আসলে আমরা কাজ করে ফেলছি, তাই না, অনলাইনের সাহায্যে। কিন্তু এখানে বলছে যে কাগজ ব্যবহার না করে অফিসের কাজ করার যে ব্যাপারটা, এটা আসলে আমাদের দেশে যে প্রথম শুরু হয়েছে এমন নয়, বা আমাদের দেশে কাগজ ব্যবহার না করে অফিসের কাজকর্ম করার এই বিষয়টি আমাদের দেশে মাত্র শুরু হলেও ধারণাটা কিন্তু নতুন নয়, মানে এই ব্যাপারটা আসলে নতুন না পৃথিবীতে। 1975 সালে, অর্থাৎ আমাদের স্বাধীনতার মাত্র 4 বছর পর বিজনেস উইক নামে একটি ম্যাগাজিনে প্রথমবার এটি সম্পর্কে একটি প্রবন্ধ ছাপা হয়েছিল, কিন্তু তখন সেটি ছিল শুধুই কল্পনা বিজ্ঞানের মতো, কারণ এটি বাস্তবে রূপ দিতে হলে অফিসে সবার কাছে একটি কম্পিউটার থাকতে হবে, যেটি তখন কেউ চিন্তাও করতে পারতো না। ঠিক আছে, আচ্ছা তাহলে এই সম্পর্কে আসলে একটা রচনা, প্রবন্ধ, আমরা যে স্কুলের যে ম্যাগাজিনে আমরা অনেক সময় রচনা লিখি না, যে আসা প্রবন্ধ, বা আমরা অনেক সময় আমাদের পরীক্ষার হলে প্রবন্ধ লিখি না, রচনা লিখি, রচনাটাই আসলে প্রবন্ধ। ঠিক আছে, রচনার প্রবন্ধের মধ্যে খুব বেশি আসলে পার্থক্য নয়, একই জিনিস। কোন বিষয় সম্পর্কে আসলে বিস্তারিত লেখাটাই আসলে রচনা বা প্রবন্ধ। তো 1975 সালে, অর্থাৎ আমাদের 1971 সালের থেকে 4 বছর পর বিজনেস উইক নামে একটা ম্যাগাজিন, ম্যাগাজিনটা আমরা সবাই চিনি, পত্রিকার ছোট ভাই, হ্যাঁ, পত্রিকার ছোট খালাতো ভাই। ঠিক আছে, ম্যাগাজিন, ম্যাগাজিন কি পত্রিকার খালাতো ভাই বলতে পারেন, মানে পত্রিকা যেমন প্রতিদিন ছাপে, ম্যাগাজিন হয়তো প্রতি মাসে বা প্রতি সপ্তাহে বের হয়। তো ম্যাগাজিনে কি হয়, এই যে এই 1975 সালে একটা বিজনেস উইক, এটা একটা ম্যাগাজিনের নাম। ঠিক আছে, এটা একটা ইউএস এর ম্যাগাজিনের নাম, ম্যাগাজিনটার নাম ছিল বিজনেস উইক, মানে এই সপ্তাহের বিজ্ঞাপন, ব্যবসা নিয়ে আসলে এই ম্যাগাজিনটা ছাপা হতো। প্রথমবার এটি সম্পর্কে প্রবন্ধ ছাপা হয়েছিল, মানে এটি সম্পর্কে আসলে ছাপা হয়েছিল যে এরকম জিনিসপত্র আসলে হতে পারে, কিন্তু তখন সেটি ছিল অনেকটা কল্পনা বিজ্ঞানের মতো, মানে এমন একটা বিজ্ঞান যেটা আসলে মানুষ কল্পনা করত, বাট বাস্তবে অস্তিত্ব ছিল না, তাই না, কল্পনা বিজ্ঞানের মতো। কল্পনা বিজ্ঞান মানে কি, বাস্তব বিজ্ঞান নাই, বিজ্ঞানী বাট সেটা কল্পনাতে আছে, এমন কিছু যেটা কল্পনাতে আছে। যেমন আমি একটা উদাহরণ দিই, ধরেন আপনি কল্পনা করলেন যে বাংলাদেশের রাস্তায় তো অনেক জ্যাম, অনেক যানজট, রাস্তায় শুধু গাড়ি আর গাড়ি, গাড়ি আর গাড়ি, সামনে গেলেও গাড়ি, পিছনে গেলেও গাড়ি, এত গাড়ি, আমার তো ভালো লাগে না। এখন আমি তাহলে কি করব, একদম হেলিকপ্টারে করে বা এমন একটা গাড়ি বানাবো যে গাড়ি উঠতে পারে, এমন একটা গাড়ি বানাবো, গাড়ি উঠতেও পারে, গাড়ির উপর এরকম পাখা আছে, ধরেন এরকম ধরেন 2টা করে পাখা আছে, গাড়ি কি জ্যামে পড়লে টুকুস করে উড়ে আরেক জায়গায় চলে যাবে। এখন এরকম গাড়ি কিন্তু বানানো সম্ভব, পৃথিবীতে আছে, পৃথিবীতে উঠতে পারে এমন গাড়ি আছে। ঠিক আছে, বাট এমন একটা পৃথিবী কল্পনা করা যেখানে সমস্ত মানুষের গাড়ি আছে যেটা উঠতে পারে, এটা কি বাস্তব এখনকার প্রেক্ষাপটে? না, বাট হতেই পারে এখন থেকে 100 বছর পর পৃথিবীতে সমস্ত মানুষের গাড়ি উঠতে পারবে। উই নেভার নো, রাইট, উই নেভার নো। মানে 1974 বা 75 সালে এটা খুবই অবাস্তব ছিল যে মানুষের সবার কাছে, একটা অফিসে সবার কাছে কম্পিউটার থাকবে। এটা কি ছিল, এখন থেকে কত বছর আগে, 1975 যদি বলি তাহলে 25 আর 25 রাফলি 50 বা 51 বছর আগে এটা অবাস্তব ছিল যে একটা অফিসে সবার কাছে কম্পিউটার থাকবে। বুঝতে পেরেছেন? এখন কি আসলে আমরা চিন্তা করতে পারি কোন একটা অফিস যেখানে সবার কাছে কম্পিউটার নাই? আমার মনে হয় না পৃথিবীতে এখন, হয়তো কিছু সরকারি অফিস তাও নাই, সমস্ত অফিসেই মানুষের কাছে একটা কম্পিউটার আছে, না হলে আসলে মানে কাজই করা যাবে না, তাই না? একটা অফিসে যদি সবার কাছে, মানে অফিসে কাজ করার জন্য আসলে সবার কাছে একটা কম্পিউটার থাকাই লাগবে, মাস্ট। এটার কোনো আসলে কি নাই, এটার কোনো ভুল নাই, এটা হইতেই পারে না যে একটা অফিসে একটা মানুষ কাজ করছে এবার সে কম্পিউটার ব্যবহার করে না বর্তমানে। এটা সম্ভব? সম্ভব না। আপনারা যদি কোনো অফিসে যে থাকেন, দেখবেন যে এরকম কোন অফিস বাংলাদেশে বর্তমানে একটাও এক্সিস্ট করে না যে অফিসে, হ্যাঁ যদি হয় যে তিনি অফিসের সহায়তা কর্মী, সেটা আলাদা বিষয়, যে হয়তো সাহায্য করছে পিয়ন বা সিকিউরিটি গার্ড বা পুলিশ টুলিশ, সেই ক্ষেত্রে আলাদা হিসাব। আদারওয়াইজ সমস্ত অফিসে সমস্ত কর্মচারীর কাছে, কর্মকর্তার কাছে, সবার কাছে কম্পিউটার থাকে, তাই না? কিন্তু এখন থেকে 50-51 বছর আগে এটা ছিল একটা কল্পনা, মানে এটা চিন্তাও করতে পারতো না মানুষ যে একটা অফিসে সবার কাছে কম্পিউটার থাকবে। তখন যেটা হতো
অফিসে দেখা যেত পুরো অফিসে একটা কম্পিউটারও নাই, মানুষ সবকিছু কি হাতে কলমে করতো, কাগজে করতো। হ্যাঁ, হাতে কলমে করতো, কাগজে করতো। একটা ক্যালকুলেটর থাকতো হয়তো হিসাব নিকাশ করার জন্য, সেটাই বড় ব্যাপার আর কি, যে ক্যালকুলেটর আছে। ঠিক আছে, সমস্ত কাজ কি হতো মানুষের হাতে কলমে হতো, কম্পিউটার কিন্তু থাকতো না। এখন আমরা কল্পনাও করতে পারি না, আল্লাহ কম্পিউটার ছাড়া অফিস কেমনে করব। এবং এমনকি এখন অফিসে আসার জন্য মানে অফিস করার জন্য অফিসে আসার দরকার হয় না, কম্পিউটারটা যদি বাসায় থাকে তাহলে বাসা থেকে অফিস করা যায়। এম আই রাইট অর রং? তাই না? এই যে ওয়ার্ক ফ্রম হোম করি আমরা, আমরা তো আপনাদের টিচাররাও মাঝে মাঝে আমরা, এই যে আমার আগামীকালকে আমি সম্ভবত ওয়ার্ক ফ্রম হোম করবো, আমি বাসা থেকে কাজ করবো, অফিস আসবো না, যেহেতু আমার ক্লাস নেওয়া লাগবে না, আমি সব কাজ বাসা থেকে করবো। কিভাবে করবো? কারণ আমার কম্পিউটারে আসলে আমার সবকিছু, আমার কম্পিউটারে আমার আসলে অফিস, তাই না? তো আমি আসলে আমি যদি আমার ল্যাপটপটা নিয়ে যাই বা আমার বাসার ডেস্কটপে যদি লগ ইন করি, তাহলে আসলে অফিসের কম্পিউটারে সবকিছু আমার বাসার ডেস্কটপে চলে আসছে, ক্রোমে সবকিছু চলে আসছে। আমার আসলে অফিসে আসারও দরকার নেই অফিসে করার জন্য। ঠিক আছে না? অফিসে আসলে আসার দরকার আছে না, অফিসে আসলে আসারও দরকার নাই আমার অফিস করার জন্য। বাট এটা এখন থেকে 50-51 বছর আগে এটা কল্পনা ছিল যে মানুষের কাছে কম্পিউটারও থাকবে আবার সবার কাছে অফিসে, এটা একটা অবাস্তব ব্যাপার স্যাপার ছিল। ঠিক আছে, সেটাই কি এখন আবার উল্টা হয়ে গেছে, যে মানুষের কাছে এখন কম্পিউটার থাকবে না, এটাই অবাস্তব হয়ে গেছে। তো এখন আসলে এইটাকে আসলে বলা হচ্ছে কল্প বিজ্ঞানের মতো ছিল। আসলে বিজ্ঞান মানে এটা বাস্তবে করা সম্ভব, বাট সবার কাছে আসলে কবে নাগাদ যাবে বা সবার কাছে আসলেই যাবে এটা চিন্তাও করা যায় না। তো এখন থেকে 100 বছর পরে এমন হইতেই পারে পৃথিবীতে যত গাড়ি বলেন, বাস বলেন, লঞ্চ বলেন, আলাদিনের সবকিছুই উঠতে পারে। এরকম হইতে পারে যে সাইকেলও উঠতে পারে, উই নেভার নো, তাই না? কারণ এখন থেকে 50 বছর আগেও মানুষও জানতো না যে আসলে এত কম্পিউটার অ্যাক্সেসেবল হবে। হ্যাঁ, আচ্ছা, তো সেটাই বলছে এখানে যে কম্পিউটার থাকতে হবে সেটা কোনো চিন্তাও করতে পারতাম না। তো এতক্ষণ যা যা বললাম আপনারা আশা করি সবাই বুঝতে পেরেছেন। আমাকে একটু পোলের মাধ্যমে জানাবেন যে আমি যা বলতে চেয়েছি আপনারা সেটা বুঝতে পেরেছেন কিনা। ওকে, আবারও 90% মানুষই বুঝতে পেরেছেন, 10% মানুষ বুঝতে পারেননি। আমি জানি না এই 10% মানুষের কি সমস্যা হচ্ছে। আমি যদি বুঝতে পারতাম আমার জন্য খুব সুবিধা হতো। যাই হোক, ওকে। তো এখন বলছে সেটাই যে সবার কাছে কম্পিউটার থাকতে হবে, তখন এটা কেউ চিন্তাও করতে পারতো না। এখন সেটি বাস্তবসম্মত হয়েছে, মানে এখন আসলে সবার কাছে কম্পিউটার আছে, এটা বাস্তবসম্মত। এখন অনেক অফিস পুরোপুরি কাগজবিহীন অফিসে পাল্টে গেছে, মানে এমন অফিসও আছে যে অফিসে কাগজই ব্যবহার করা হয় না। মানে আমাদের নিজেদের অফিসেও কাগজ খুব কম ব্যবহার করা হয়, সত্য কথা বলতে। অফিসে কাগজে কিছু লিখতে হয় না, কম্পিউটারে লিখে একজন আরেকজনের কাছে পাঠিয়ে দেয়। তো কাগজে আসলে কিছু লেখার দরকার নেই, একজন কম্পিউটারে লিখে আরেকজনের কাছে কি করতে পারছে, পাঠিয়ে দিতে পারছে, ইমেল করতে পারছে, ডক শেয়ার করতে পারছে, হাজারো মাধ্যম আছে আসলে। কম্পিউটার গুলো নেটওয়ার্ক দিয়ে একটি আরেকটির সাথে যুক্ত আছে, কাজেই চোখের পলকে সব কাজকর্ম হয়ে যাচ্ছে। তাহলে কম্পিউটার গুলো কি হচ্ছে, নেটওয়ার্ক দ্বারা, এটা পরীক্ষা এমসিকিউতে আসবে, বইয়ে লাগায় রাখেন, পরীক্ষা এমসিকিউতে আসবে, কম্পিউটার একটা আরেকটার সাথে কিভাবে যুক্ত আছে, নেটওয়ার্ক দ্বারা। ঠিক আছে, একটা আরেকটার সাথে কি দ্বারা যুক্ত আছে, নেটওয়ার্ক দ্বারা যুক্ত আছে, যার ফলে চোখের পলকে সব কাজকর্ম হয়ে যায়। কাগজে কিছু লেখা হয় না বলে কাগজের খরচ বেঁচে যায়, কাগজে কিছু লেখা হয় না, কাগজে কিছু লেখা হয় না বলে কি হয়, কাগজের খরচ বেঁচে যায়। ঠিক আছে, কাগজ তৈরি হয় গাছ থেকে, তাই যখন কাগজ বেঁচে যায় তখন গাছও বেঁচে যায়, পরিবেশটা অনেক সুন্দর থাকে। এখন কাগজ তৈরি হয় কি দিয়ে সবাই, কাগজ তৈরি হয় কি দিয়ে, কাগজ তৈরি হয় কিন্তু আসলে গাছ দ্বারা, তাই না? কাগজ তৈরি হয় আসলে গাছ দ্বারা। যেহেতু কাগজ গাছ দ্বারা তৈরি হয়, তাহলে যখন আমরা কাগজ অনেক ব্যবহার করব না, স্বাভাবিকভাবে আমাদের অনেক গাছেরও প্রয়োজন হবে না, গাছ কাটার পরিমাণ কমে যাবে,
এটা কি পরিবেশের জন্য ভালো। কাগজ লেখার কালি বা টোনার ব্যবহার করা হয় না, ফলে রাসায়নিক দ্রব্য দিয়ে পরিবেশ দূষিত হয় না। তো কাগজের লেখার যে কালি, এটাকে অনেক সময় টোনারও বলে, কালি টোনার একই জিনিস, এটা ব্যবহার হয় না, বলে রাসায়নিক দ্রব্য দিয়ে পরিবেশ দূষিত হয় না। ঠিক আছে, তো আমাদের যে কালিটা, এটা কিন্তু আসলে একটা কি রাসায়নিক দ্রব্য, এবং এটা খুবই দূষিত, বুঝছেন। কালি একদম খুবই খারাপ একটা কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়, বুঝছেন। কালি খুবই খারাপ, আসলে দূষণ করে। তো সবসময় চেষ্টা করবেন, আমি নিজে অনেক চেষ্টা করি, সেটা হচ্ছে যে অনেক জায়গায় রেস্টুরেন্টে খাইতে গেলে রিসিট দেয় না, বা আপনি সুপার শপে গেছেন বাজার করছেন রিসিট দেয় না, বলবেন যে আমার রিসিটের দরকার নেই, আমার রিসিট প্রিন্ট করার দরকার নেই। অ্যাটলিস্ট রিসিট যদি নেন, অনেক সময় আমরা কার্ডে পেমেন্ট করলে দেখা যায় একটা ইয়া দেয়, আবার একটা এক্সট্রা রিসিট দেয়, ওই রিসিটটা নেওয়ার দরকার নেই, কিছুটা কাগজ বাঁচে আর কি। বললেও অনেক সময় ওরা শুনে না, রিসিট প্রিন্ট করে দেয় ওদের অভ্যাসের জন্য। তারপরও আপনি বলে দেখতে পারেন মাঝে মাঝে, খরচের রিসিটটা তো নেবেন, যেটা যে কি কি কিনছেন, বাট আরেকটা রিসিট তৈরি হয় যখন আপনি কার্ড দিয়ে পেমেন্ট করেন, সো ব্যাংকের একটা রিসিট আসে যে এত টাকা পেমেন্ট করলেন। সো আননেসেসারি, আপনার মোবাইলে অলরেডি মেসেজ চলে আসে, চাইলে অ্যাভয়েড করতে পারেন। আচ্ছা, কাগজে লেখার কালি বা টোনার ব্যবহার করা হয় না বলে রাসায়নিক দ্রব্য দিয়ে পরিবেশও দূষিত হয় না, তাই না? যেহেতু কাগজে লিখছি না, ব্যবহার করছি না। এবং এখানে এই কালিটা কিন্তু আবার ওই যে আমাদের পেনের যে কালিটা, সেটা তো দূষিতই, আবার প্রিন্টারের যে কালি, সেটা অনেক বেশি দূষিত, বুঝছেন। প্রিন্টারের কালিটা অনেক বেশি দূষিত, বিশেষ করে যে পত্রিকা পড়ি না আমরা, তো অনেক জায়গাতে এমন হয় না যে পত্রিকাতে মুড়িয়ে খাবার দেয়, এই খাবারটা একদমই আনহাইজেনিক, বুঝছেন। পত্রিকাতে মুড়ায় যে খাবারটা দেয়, খাবারটা একদমই আসলে আনহাইজেনিক হয়ে থাকে। আচ্ছা, তো বাংলাদেশে প্রযুক্তিবিদ্যার তৈরি ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে ভোট দেওয়া গণভোটের কাজ করা যায়। তো ভোটের একটা বাংলাদেশের আসলে একটা সময় ভোটিং মেশিন তৈরি করা হয়েছিল, ইলেকট্রনিক ভোটিং মেশিন। ঠিক আছে, এটা বাংলাদেশের মানুষজনই আসলে তৈরি করেছিল, সে সম্পর্কে একটা ইনফরমেশন দেওয়া আছে, একটা ছবি দেওয়া আছে। যাই হোক, যতদিন যাচ্ছে কম্পিউটার ও মনিটর গুলো বড় হচ্ছে, তাই সেখানে কিছু একটা পড়ার কাজটি হয়েছে যাচ্ছে অনেক সহজ। আচ্ছা, এই যে স্মার্ট বোর্ড, যেখানে আমি লিখছি, আঁকছি, হ্যাঁ, এই স্মার্ট বোর্ডটা কিন্তু আসলে একটা কম্পিউটার। এটা কি জানেন আপনারা? এই যে স্মার্ট বোর্ডটা, এটা কিন্তু আসলে একটা কি কম্পিউটার। এই যে জাস্ট আমি এই সফটওয়্যার থেকে বের হয়ে যাব, এটা আসলে একটা কম্পিউটার, দেখেন। এটা কিন্তু আসলে একটা পুরোটাই কম্পিউটার, আপনার কম্পিউটার ডেস্কটপ কম্পিউটারের মতোই। এই যে মাউস আছে, কিবোর্ড আছে, সবকিছু আছে, এটা আসলে একটা কম্পিউটার। স্মার্ট বোর্ডটা আসলে কি একটা কম্পিউটার, বুঝছেন। এই যে কম্পিউটারে যে যে আইকন থাকে দেখেন, সবকিছু আছে, মানে ফুল একটা উইন্ডোজ কম্পিউটার, আসলেই কম্পিউটার, একটা উইন্ডোজ কম্পিউটার। এই দেখেন মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, আপনাদের কম্পিউটার এরকম আসে না? সেম না ফোল্ডার? হ্যাঁ, সবকিছু সেম, মানে অ্যাকচুয়ালি এটা একটা উইন্ডোজ এর কম্পিউটার, জেনুইনলি। দ্য অনলি ডিফারেন্স ইজ এইটার স্ক্রিনটা টাচ, এটার স্ক্রিনটা টাচ, আর কিচ্ছু না। আমরা যে সফটওয়্যারে লিখতেছি, এটাও কিন্তু একটা কম্পিউটার সফটওয়্যার। আপনার নিজের বাসার কম্পিউটারে আপনি সফটওয়্যার ইনস্টল করে লিখতে পারবেন, বুঝতে পারছেন। এটাও কিন্তু আসলে একটা কম্পিউটার সফটওয়্যার। দ্য অনলি ডিফারেন্স ইজ আপনার বাসার কম্পিউটার আর আমার এই কম্পিউটার, এটার স্ক্রিনটা টাচ, দ্যাটস ইট, আর কিন্তু কিছু নাই। যে স্মার্ট বোর্ড, এটা কিন্তু আসলে কিচ্ছু না, এটা জাস্ট এ কম্পিউটার, বাট ইয়া বড় এটার মনিটরটা। এটার কম্পিউটারটা কিন্তু ছোটই, কম্পিউটারটা অনেক ছোট, এই জাস্ট এটার পিছনেই আছে। কম্পিউটারটা অনেক ছোট, আপনার বাসার কম্পিউটারের মতোই, ঠিক আছে। আপনার বাসার মনিটরটা একটু ছোট, আর আমার মনিটরটা ইয়া বড়, ঠিক আছে। আর আরেকটা কি, এই মনিটরটা হচ্ছে টাচ মনিটর, দ্যাটস ইট। টাচ কম্পিউটার, ল্যাপটপ এখন অনেক অ্যাভেলেবেল হয়ে গেছে না, এখন কিন্তু অনেক জায়গাতে ল্যাপটপ দেখবেন টাচ প্যানেল থাকে ল্যাপটপে। মনিটরেও টাচ প্যানেল পাওয়া যায়, ছোট মনিটরও টাচ প্যানেল পাওয়া যায়, কেউ চাইলে কিনতে পারেন। বাট ল্যাপটপ দেখবেন এখন 50% ল্যাপটপ সব টাচ ল্যাপটপ থাকে। যেহেতু ল্যাপটপ যদিও খুব বেশি একটা কাজে লাগে না, আমার পার্সোনালি আমার নিজেরও টাচ ল্যাপটপ আছে, কোনো কাজে লাগে না, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক, সেইটাও অ্যাকচুয়ালি একটা কম্পিউটারই, পার্থক্য হচ্ছে জাস্ট মনিটরটা অনেক বড় এবং মনিটরটা কি টাচ মনিটর, ঠিক আছে। আচ্ছা, তো দেখা গেছে নতুন প্রজন্মের তরুণরা আজকাল কাগজে না লিখে কম্পিউটারে লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কাগজে না পড়ে মনিটরে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে। দেখা গেছে আপনারা তো অনেকে আছেন যারা কম্পিউটারে পড়াশোনা করেন, নাকি কাগজে থেকে কম্পিউটারে পড়াশোনা এখন কি হচ্ছে, বেশি হচ্ছে। আপনাদের সাজেশন দিচ্ছি কম্পিউটারে, আপনাদের কুইজ নিচ্ছি কম্পিউটারে, সবকিছু হচ্ছে কম্পিউটারে, আপনারা ক্লাস করছেন কম্পিউটারে, মনিটরে, তাই না?
আচ্ছা, তারপরে যেমন এখানে আমরা হোয়াইট বোর্ডে না লিখে যখন এই যে স্মার্ট বোর্ডে পড়াচ্ছি, দেখা যাচ্ছে যে এমন হতো যদি এটা হোয়াইট বোর্ডে আমি পড়াইতাম, আপনাদের স্কুলে যে তো সবাইকে হোয়াইট বোর্ডে পড়াই, তখন কিন্তু আসলে টিচারকে অনেক লিখে লিখে অনেক সময় লাগে, তাই না? এত সুন্দর করে লাইনগুলো কিন্তু বড় বড় করে ওনারা ব্যাখ্যা করে দিতে পারেন না, হয়তোবা ওনারা নিজেরা রিডিং পড়েন অথবা কাউকে পড়তে বলেন, আপনারা নিজেদের বইয়ের সাথে মিলান। এইভাবে কিন্তু টিচারের দিকে কনসেন্ট্রেশন দেওয়াটা বা ফোকাস করাটা আসলে সম্ভব হয় না। ঠিক আছে, একসময় ক্যামেরায় ছবি তুলে সেগুলা প্রিন্ট করা হতো, আজকাল ক্যামেরা ছবি তুলে প্রিন্ট না করেই মানুষ সরাসরি কম্পিউটার বা মোবাইলে স্ক্রিনে দেখে নেয়। আসলে একটা সময় কিন্তু এটা কিন্তু অনেক ছিল যে ফিল্ম ক্যামেরা পাওয়া যেত, তখন যেটা হয়তো প্রিন্ট না করলে আপনি ছবি দেখতেই পারবেন না। এখন কি হয়, এখন মানুষ 100টা ছবি তুলে 100টা ছবির মধ্যে যদি 100টা ছবির মধ্যে যদি একটা ছবি ভালো লাগে সে সেটা প্রিন্ট করে রাখে, আর বাকি কি 99টাই কি কম্পিউটারে থাকে বা মোবাইলেই থাকে। বাট আগে কি হতো, আগে যেটা হতো সেটা হচ্ছে গিয়ে সরাসরি মানুষ ছবি তুলে সেটাকে প্রিন্ট করে তারপরে দেখতো। প্রিন্ট করা ছাড়া ছবি দেখার কোনো অপশন ছিল না। এবং আমার আমার ছোটবেলা তো আমি ওই ফিল্ম ক্যামেরা দিয়ে ছবি তুলেছি অনেক, ঠিক আছে, ওখানে ফিল্ম থাকতো, ছবি আসতো, তোলা হয়তো, বাট দেখা যেত না যে কি ছবি উঠাইলাম। পরে যখন প্রিন্ট হবে ছবি তখনই দেখা যাবে যে কি ছবি তুলেছি। খুব মজার না? আচ্ছা, আমাদের দেশের ব্যাংকগুলো তথ্য প্রযুক্তি ব্যবহার কাগজহীন অফিসে রূপান্তরিত হচ্ছে। যেহেতু আমরা আসলে অফিসের কথা বলছি, তাহলে আমাদের দেশের ব্যাংকগুলো কি অফিস না একরকম? তো ব্যাংকগুলো কিন্তু তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাগজবিহীন অফিসে রূপান্তরিত হচ্ছে। কারণ এখন হচ্ছে মোবাইল অ্যাপের মধ্যে ব্যাংকিং। হ্যাঁ, ব্যাংকে কি টাকা তোলার জন্য এখন আর ব্যাংকে যাওয়া লাগে, চেক লেখা লাগে? লেখা লাগে না। আমি সম্ভবত 2022 সালে আমি প্রথম একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলছি। যখন ব্যাংক অ্যাকাউন্ট খুলছি তখন আমাকে একটা চেক বুক দিছিল, বুঝছেন? তখন আমাকে একটা কি দিছিল, চেক বুক দিছিল। চেক বুকে সম্ভবত 12টা বা 13টা পাতা ছিল। আজ পর্যন্ত ওই অ্যাকাউন্ট থেকে আমি অনেক টাকা তুলেছি, বাট চেক বুক দিয়ে আর টাকা কোনোদিনও তুলি নাই। টাকা আমরা কিসে তুলি? এটিএম বুথে তুলি এখন, তাই না? বা মোবাইলের মাধ্যমে টাকা তুলি। এমনও হয় যে ধরেন আমি অনলাইনে একটা জিনিস কিনবো, আমার জিনিসটার দাম হচ্ছে 500 টাকা। তা আমি কি করলাম, আমি আমার ব্যাংক থেকে আমার বিকাশে 500 টাকা কি করলাম, ইন করলাম, তারপর ওই বিকাশ থেকে এটা পে করে দিলাম। তো টাকা আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমার কাছে আসলো, আমার কাছ থেকে আমি কাউকে পে করে দিলাম এবং আমি টাকা ধরলামও না। হ্যাঁ, টাকাও ছাপানো কমে যাচ্ছে পৃথিবীতে, জানেন এটা? টাকাও এখন আর মানুষ ছাপাচ্ছে না। সরকার বলছে টাকা ছাপিয়ে কি হবে, মানুষজন তো টাকা নিয়ে ঘুরেই না। হ্যাঁ, মানুষজন টাকা নিয়ে ঘুরে? মানুষজন টাকা নিয়ে তো ঘুরে না। কি হয়, মানুষজন এখন টাকা সব অনলাইনে পেমেন্ট করতেছে বা কার্ডে পেমেন্ট করে দিচ্ছে। টাকা কারোর, যে দোকানদার কার্ড টাকা নিচ্ছে তারও আসলে কি টাকা গুনার দরকার হচ্ছে না, যে টাকা দিচ্ছে তারও আসলে গুনার দরকার হচ্ছে না, তাই না? কি হচ্ছে, তারা দুজন কার্ডের মাধ্যমে পেমেন্ট করে দিচ্ছে, একটা মেশিনের মধ্যে দিয়ে দিচ্ছে, পেমেন্ট হয়ে যাচ্ছে, তাই তো? তাহলে আসলে টাকার ছাপানোর পরিমাণও কমে যাচ্ছে পৃথিবীতে। এই তথ্য প্রযুক্তি এত অ্যাডভান্স হয়ে গেছে, এখন টাকা ছাপানোর দরকার হচ্ছে না। এখন আবার আগে কার্ডে পিন দেওয়া লাগতো, এখন এমন অ্যাডভান্স কার্ড আসছে, কার্ড ঢুকায় পিনও দেওয়া লাগে না, কার্ড জাস্ট টাচ করলে হয়ে যায়। কার্ড জাস্ট টাচ করলে হয়ে যায়, ঠিক আছে? জাস্ট টাচ করলে, মেশিনে টাচ করলে অটোমেটিক্যালি টাকা কেটে নেয় কম অ্যামাউন্ট হলে। আচ্ছা, আমাদের দেশের ব্যাংকগুলো তথ্য প্রযুক্তি ব্যবহার করে কাগজবিহীন অফিসে রূপান্তরিত হচ্ছে। মানে এমন অফিস যেখানে কি নাই, কোনো কাগজই নাই। এবং আমি আপনাদেরকে বলি, টেনএমএস এর অফিসও 95% কাগজবিহীন, বুঝছেন? শুধু এইচআর একটু হালকা পাতলা কাগজ ব্যবহার করে, আর যারা বুক টিম আছে তারা একটু হালকা পাতলা কাগজ ব্যবহার করে, আর পুরো অফিসে কেউ কোনো কাগজ ব্যবহার করে না। 95% আমাদের অফিসে কোনো কাগজই ব্যবহার করা হয় না। মানে অফিসে যদি 100 জন কাজ করে তার মধ্যে 95 জন কাগজই ধরে না। ঠিক আছে, কোনো কাগজের কোনো কাজই নেই, সব কম্পিউটারে, তাই না? অনেক অফিস আছে কেউই ধরে না। আচ্ছা, এর ফলে ব্যাংকিং কার্যক্রম ও গ্রাহকদের সাথে ব্যাংকে যোগাযোগ থেকে শুরু হয়ে গ্রাহকদের সকল কার্যক্রম অনলাইনে সম্পূর্ণ করা যাচ্ছে। ঠিক আছে, গ্রাহকদের সকল কার্যক্রম কি করা যাচ্ছে, অনলাইনে সম্পূর্ণ করা যাচ্ছে। গেল, এই সিস্টেমে গ্রাহকগণ তাদের অ্যাকাউন্ট পরিচালনা, তহবিল স্থানান্তর, বাহ্যিক কাগজপত্রের প্রয়োজন ছাড়াই যে কোনো বিল পরিশোধ করতে পারেন। তার মানে তাদের অ্যাকাউন্ট পরিচালনা করা, তহবিল স্থানান্তর মানে টাকা পাঠানো। তহবিল বলতে টাকা বোঝায়, টাকাকে বা সম্পদকে বোঝায়, যে স্থানান্তর মানে পাঠানো। বাহ্যিক কাগজপত্রের ব্যবহার মানে কাগজপত্রের বাইরে থেকে কোনো কাগজপত্রের প্রয়োজন ছাড়াই বিল পরিশোধ করতে পারেন। মোবাইল ফোনে নির্দিষ্ট অ্যাপের সাহায্যে ব্যাংকে লেনদেন, ইউটিলিটি বিল পরিশোধ। ইউটিলিটি বলতে বিদ্যুৎ, কারেন্ট বিল, বিদ্যুৎ বিল, পানির বিল, এগুলা। হ্যাঁ, বিদ্যুৎ, পানি, ময়লা, এগুলাকে ইউটিলিটি বলে।
ঠিক আছে। আচ্ছা, বিল পরিশোধ করা যায়, কেনাকাটা করা যায়, বাস ট্রেন ও বিমানের টিকিট কাটা সহ নানাবিধ সেবা গ্রহণ করা যায়। আমরা আসলে সবাই এটা জানি। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে কি আজকে আমাদের পড়াশোনা। এইটুকুই, যে কর্মক্ষেত্রে আসলে কিভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনকে পরিবর্তন করছে, কর্মক্ষেত্রে আসলে কিভাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবনকে পরিবর্তন করছে। তো আমি আপনাদেরকে পোল দেই একটা, যে আপনারা সবাই বুঝতে পেরেছেন কিনা, তারপর আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। ঠিক আছে, আজকে ক্লাসে যা যা পড়াইলাম খুব সহজ না, একদম ইজি ইজি টপিক। সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, যাক, 94% মানুষজন বা 95% মানুষজন বুঝতে পেরেছেন। এখন আমরা এই এমসিকিউ গুলা প্র্যাকটিস করি। তাহলে আমরা জানি, আজকে আমরা ক্লাসেই পড়েছি যে 2009 সালে কোন বিশ্ববিদ্যালয় আসলে ভর্তি পরীক্ষায় তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার শুরু করছিল, তাই না? আজকে আমরা ক্লাসে পড়ছি না, মনে আছে? ক্লাসে কিন্তু দেখাইছি, তাই না? তাহলে কোনটা হবে বলেন তো? দেখি এখন কারা কারা আসলে ক্লাসে মনোযোগী ছিল আজকে। হ্যাঁ, বাহ, সবাই মোটামুটি রাইট অ্যান্সার দিচ্ছেন। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ঠিক আছে, ওকে, সঠিক অ্যান্সার হবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নাকি? আচ্ছা, ওকে, আমরা পরের অপশনে যাই। কাগজবিহীন অফিসের ধারণা প্রথম প্রকাশিত হয় কোন সালে? আমরা বলেছিলাম যে স্বাধীনতার পরপরই, নাকি? আমাদের দেশে স্বাধীনতার পরপরই আসলে এই ধারণাটার প্রথম প্রবর্তন শুরু হয়। ঠিক আছে, এটাও অনেকেই পারলেন। যেটা হচ্ছে 1975 সাল। ঠিক আছে, 1975 সালে আসলে প্রথম এই জিনিসটা শুরু হয়, বা এই ধারণাটা শুরু হয়। ঠিক আছে, আচ্ছা, পরের এমসিকিউ। কাগজবিহীন অফিসে নেটওয়ার্ক ব্যবহারের মূল উদ্দেশ্য কি? কাগজে লেখা সহজ করা, দ্রুত তথ্য আদান প্রদান, ফাইল বড় করা, ছবি সংরক্ষণ করা। ঠিক আছে, কাগজে লিখলে কি সাথে সাথে পাঠিয়ে দেওয়া যায়, তাই না? কাগজবিহীন অফিসে নেটওয়ার্ক ব্যবহারের মূল উদ্দেশ্য কি? সেটা হচ্ছে লেখা, কাগজে লেখা সহজ করা, দ্রুত তথ্য আদান প্রদান করা, ফাইল বড় করা, ছবি সংরক্ষণ করা।
যারা আগের পোলগুলোতে ভুল করেছেন তারা এটাকে ঠিক করার চেষ্টা করেন। ঠিক আছে, ফাইল বড় করা কোনোভাবেই না। হ্যাঁ, যারা ফাইল বড় করা, ছবি সংরক্ষণ করার কথা বলছেন, এগুলো না ভাইয়া। ঠিক আছে, এটার মূল উদ্দেশ্য ছিল কি বলেন? এটার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে দ্রুত তথ্য আদান প্রদান করা। হ্যাঁ, দ্রুত যাতে তথ্য আদান প্রদান করা যায়, এটাই ছিল এর মূল উদ্দেশ্য। ঠিক আছে, ওকে। এবার আসেন 4 নাম্বার। কাগজ কম ব্যবহার করলে কি সুবিধা হয়? গাছ বাঁচে, বিদ্যুৎ সাশ্রয় হয়, পানি বাঁচে, রং বাঁচে। ঠিক আছে, তাহলে কাগজ কম ব্যবহার করলে কি সুবিধা হয়? আজকে আমরা ক্লাসের স্লাইডে দেখেছি কিনা বলেন তো সবাই? আমরা কিন্তু আজকেই দেখেছি ক্লাসে, তাই না? যে কাগজ যদি আমরা কম কাটি তাহলে কাগজ যেটা থেকে তৈরি হয় সেটা কি হয়? সেটা সংরক্ষণ হয়, তাই না? সেটা বাঁচে। তাহলে সবাই দ্রুত এটার আনসার করে ফেলেন। আচ্ছা, এটা সবাই বলছে যে ভাইয়া হ্যাঁ গাছ বাঁচে। তারপর আসেন, ব্যাংকিং কার্যক্রম সহজ করার মূল চাবিকাঠি কি? ব্যাংকিং কার্যক্রম সহজ করার মূল চাবিকাঠি কি? ঠিক আছে, কাগজের খাতা, ডাক বিভাগ, অনলাইন ব্যাংকিং, টেলিফোন। এইটা তো কমন সেন্স খাটা আমাদেরকে পারতেই হবে নাকি? হ্যাঁ, এটা ভুল হলে মান সম্মান থাকবেই না, আমাদেরকে পারতেই হবে এটা ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা। ওকে, সবাই মোটামুটি এটারও রাইট অ্যান্সার দিয়েছেন, সেটা হচ্ছে অনলাইন ব্যাংকিং, তাই না? এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে অনলাইন ব্যাংকিং। 5 নাম্বার, মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে কোন কাজটি করা যায়? ছবি আঁকা, গান শোনা, টাকা লেনদেন, বই পড়া। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা 6 নাম্বারে চলে যাই। 6 নাম্বার, এটা সবাই আশা করি সঠিক অ্যান্সার দিতে পারবেন। ওকে, এটাও মোটামুটি সবাই রাইট অ্যান্সার দিয়েছেন, ম্যাক্সিমাম মানুষই, যে টাকা লেনদেনের জন্য, তাই না? টাকা লেনদেনের জন্য। অফিসে না গিয়েও কাজ করার ধারণাকে কি বলে? কাগজবিহীন অফিস, ভার্চুয়াল অফিস, অনলাইন অফিস, ডিজিটাল অফিস। ঠিক আছে, আচ্ছা, এটাকে আসলে ভার্চুয়াল অফিস বলে, এটা বলে দিলাম, এটা হয়তো অনেকে পারবেন না, এটা ভার্চুয়াল অফিস বলে।
ওকে, তো এই ছিল আজকে আমাদের পড়াশোনা। এটাকে ভার্চুয়াল অফিস বলে, হ্যাঁ, অনলাইন অফিস বলে না, এটাকে বলে ভার্চুয়াল অফিস। ঠিক আছে, আচ্ছা, তো এই ছিল হচ্ছে আজকে আমাদের পড়াশোনা নাকি? আচ্ছা, তো যাই হোক, আপনাদের ক্লাস কেমন লাগলো আজকে সবার? আচ্ছা, আশা করি আপনাদের সবার ক্লাস অনেক ভালো লেগেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে ক্লাস করার জন্য, লক্ষ্মী বাচ্চার মতো। সো ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আপনারা 30 সেকেন্ড একটু অ্যাপে থাকবেন। আপনাদের কাছে ফিডব্যাক দেওয়ার অপশন থাকবে, ওখানে আপনারা জানাতে পারবেন যে আমার ক্লাস কেমন লাগছে, অ্যাপের কোনো ইস্যু ছিল কিনা, বা অ্যাপের সবকিছু আপনার ভালো লাগছে কিনা, অডিও এবং ভিডিও কোয়ালিটি আপনি ঠিকঠাক মতো দেখতে পেয়েছেন কিনা। 3টা আলাদা আলাদা প্রশ্ন থাকবে, 3টা প্রশ্নের উপর আপনার যদি আমার পড়ানো ভালো লাগে তাহলে লাইক দিবেন, নাহলে ডিসলাইক। আবার আপনার যদি অ্যাপের সবকিছু ঠিকঠাক লাগে তাহলে লাইক দিবেন, নাহলে ডিসলাইক। আবার আপনার যদি অডিও ভিডিও ঠিকঠাক থাকে তাহলে লাইক দিবেন, না হলে ডিসলাইক দিয়ে দিবেন। ঠিক আছে, তো অবশ্যই আপনারা এই জিনিসটা করে ফেলবেন ইনশাআল্লাহ। আমি অবশ্যই চেক করব আপনারা কি এরকম ফিডব্যাক দিলেন আমাকে। ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে নেক্সট ক্লাসে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।